এই নাসিরউদ্দিন পাটোয়ারি যখন চুল পাকবে, এই আসিফ মাহমুদ যখন চুল পাকবে, তখন মাথাটা ঝুঁকায় ঝুঁকায় বলবে তোমার সময়ে 500 শিশু মারা গেছিল। শিশু হত্যার জন্য নূরজাহান বেগমকে কতবার ফাঁসি দেওয়া উচিত বলেন? ডক্টর ইউনূসকে কতবার ফাঁসি দেওয়া উচিত? এদের দুর্নীতিগুলো যদি এদের দপ্তর থেকে প্রকাশ করা হয়, তাহলে এরা রাস্তাঘাটে চলতে পারবে না। এদের কাপড় চোপড় খুলে নেবে, এদের দিকে জুতা মারবে মানুষ। এদের হুমকি ধামকি কিছু না। বেসিক্যালি ওরা এখনো বিছনায় প্রসাব করাই ছাড়েনি। একটা পাশায় বাড়ি দিয়েছে, সঙ্গে সঙ্গে বলতেছে যে না, আন্দোলন চলবে না। আবার একটু রিল্যাক্স দিচ্ছে, তখন আবার আন্দোলন চলছে। এনসিপির যে ছেলেপেলে আছে, এরা যতটা কাজে তার চেয়ে বেশি ফাপড়বাজ বেশি, এবং এরা সবসময় ভীতু একটা গোষ্ঠী। এদের ভয় পাওয়ার প্রবণতা আমরা দেখেছি। গোপালগঞ্জ যখন গিয়েছে, এপিসিতে করে পালিয়েছে, এবং গতকালকে পুলিশের গাড়িতে করে পালালো। এবং এরা যখনই শেখ হাসিনার সরকারের সময়ে একটু ভয় পেয়েছে, সঙ্গে সঙ্গে শেখ হাসিনার সঙ্গে আপোষ করেছে। একটা পাশায় বাড়ি দিয়েছে, সঙ্গে সঙ্গে বলতেছে যে না, আন্দোলন চলবে না। আবার একটু রিল্যাক্স দিচ্ছে, তখন আবার আন্দোলন চলছে। তো এইরকমভাবে এটার রাজনৈতিক পরিচয়। এখানে সহজাত যারা দীর্ঘদিন রাজনীতি করে আসছে, তাদের মধ্যে একটা আত্মবিশ্বাস আছে বা নির্যাতন সহ্য ক্ষমতা আছে, যেটা এনসিপির ছেলেপেলেদের মধ্যে নাই। ওদের দিকে কেউ ডিম ছুড়লেও কান্নাকাটি করে, ঠিক আছে? এবং ডিম যে ছুটছে, দেখেন ওই ছেলেকে তারা কি পরিমাণ হন্যে হয়ে মারার চেষ্টা করলো। হ্যাঁ, ডিম তো সাধারণ মানুষও ছুটতে পারে, ডিম ছুলে তাকে কি মারধর করে মেরে ফেলতে হবে? এবং ওরা অস্ত্র বের করছে, মারার চেষ্টা করছে, এসব কিছু মিলায়। এবং ওরা যে বলছে না যে ওদের চেয়ে মানে কেউ হতে পারবে না, পুরো আন্দোলনে 19 তারিখের আগ পর্যন্ত আন্দোলন মাঠে যেভাবে ছিল, এর পরবর্তী আন্দোলন, ওদের ঘোষণা, ওদের বিবৃতি এদের অপেক্ষায় ছিল না। এমনকি ওরা যে আন্দোলন বন্ধ ঘোষণা করেছিল, জনগণ সেটাকেও গ্রাহ্য করেনি। ওরা তো বলেছিল আপনারা ঘরে ফিরে যান। মানুষ কি ঘরে ফিরে গেছে? ওরা তো বলছে আন্দোলনকারীরা দুষ্কৃতিকারী। মানুষ কি ওদের কথাই এই আন্দোলন থেমে দিয়েছে? দেয়নি, ঠিক আছে? সুতরাং ওরা এই জায়গা থেকে যথেষ্ট ফাপড়বাজ এবং ধান্দাবাজ। আমাদের এই আন্দোলনের যারা সত্যিকারের বীর পুরুষ, যারা সত্যিকার অর্থে লড়াই করেছে, সাহস নিয়ে রাজপথে প্রতিবাদ সংগ্রাম করেছে, তাদের সঙ্গে এদের কোনো সংযোগ নাই। বরঞ্চ যখন ওরা আন্দোলন বন্ধ ঘোষণা করলো, কয়েকটা জায়গায় বসুন্ধরা, ভাটারা, তারপরে বাড্ডা এলাকা, টিভি সেন্টার, মধুবাগের এই পাশে বেটার লাইফ হসপিটাল, বনশ্রীর এই পাশে, এই জায়গাগুলো আন্দোলন করছিল। ওরা ওদের প্রতিনিধি পাঠিয়ে আন্দোলন বন্ধ করার জন্য চেষ্টা করেছে। সেখানে তো আপনিও ছিলেন, টিভি সেন্টারের কথা। এটাই বলছি, আমরা তো ওদেরকে ছেলেপেলে মাফ করে দিছে। ওরা আন্দোলন বন্ধ করার জন্য প্রতিনিধি পাঠিয়েছিল, যে তারা তো আন্দোলনের প্রোগ্রাম দেয়নি। তোমরা কারা প্রোগ্রাম করছো? যারা আন্দোলন করছে তারা তো ওরা নয়, ঠিক আছে? তো এই জায়গা থেকে ওদের হুমকি ধামকি কিছু না। বেসিক্যালি ওরা এখনো বিছনায় প্রসাব করাই ছাড়েনি। হ্যাঁ, তো আর মানুষকে হুমকি দেবে, মানে দেশ কি চালিয়েছে, দেশ কি চালিয়েছে? মীর শাহ আলম ভাই কি বলল? যে সচিবের সাইন ছাড়া সে হলো প্রকল্প অনুমোদন দিয়েছে। সে যে ব্যাখ্যা দিচ্ছে, সচিব না থাকলে অতিরিক্ত সচিব বিভিন্ন তেনাবেনা পেঁচাচ্ছে, তার মানে তার বক্তব্যের মধ্যে দিয়ে সে স্বীকার করে নিচ্ছে এরকম একটা ঘটনা ঘটেছে। এবং সত্যিকারের অর্থে এদের দুর্নীতিগুলো যদি এদের দপ্তর থেকে প্রকাশ করা হয়, তাহলে এরা রাস্তাঘাটে চলতে পারবে না। এদের কাপড় চোপড় খুলে নেবে, এদের দিকে জুতা মারবে মানুষ, এবং এদেরকে টানা হেঁচড়া করবে রাস্তায়। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আসিফ, হাসনাত, সার্জিস, ব্যারিস্টার ফুয়াদরা যে লুটপাটটা করেছে, এটা তাদের নির্বাচনকে সামনে রেখে তারা নির্বাচন করবে, সেই এলাকায় বরাদ্দ নিয়ে বড় ভাব দেখাবে এইরকম। তো এরকম করতে গিয়ে যেটা করেছে, 2,12,000 কোটি টাকার একটা বরাদ্দ ছিল, উন্নয়ন বরাদ্দ। তার মধ্যে 42% বরাদ্দ নিয়ে গেছিল চট্টগ্রাম বিভাগে, এবং সবচেয়ে কম বরাদ্দ ছিল ময়মনসিংহ বিভাগে, 0.17%। মানে যেখানে একটা চট্টগ্রাম বিভাগে দিছে হলো 42%, আর ময়মনসিংহে দিচ্ছে হলো 0.17%, 1%-এর কম। এবং রাজশাহী বিভাগে বরাদ্দ ছিল 1.38%, এবং রংপুর বিভাগে বরাদ্দ ছিল 2.4%, বরিশাল বিভাগে 0.86%। এরা দায়িত্ব পেয়ে কিরকম জোচ্চুরি করেছে। মীর শাহ আলম ভাই কি হয়েছে? মিনিস্টার ফ্রিজ কিনে হাম্বা জিতেছে। মিনিস্টার ফ্রিজ কিনুন, হাম্বা জিতুন, আরো আছে আকর্ষণীয় উপহার। যেটা দেখাইছে না, ওইটা আমরা বলি না যে বরফের সিংহভাগ পানির নিচে থাকে আর সামান্য একটু দেখা যায়। তো এদের বাটপাড়ি, চুরি,
এবং প্রতারণা, এবং এটা হলো জাতিগতভাবে মানে হলো ডিপ্রাইভ করা হয়েছে। রংপুরের মানুষকে ডিপ্রাইভ করা হয়েছে, বরিশালের মানুষকে ডিপ্রাইভ করা হয়েছে, ময়মনসিংহের মানুষকে, গাইবান্ধার মানুষকে, তারপরে হলো বগুড়ার মানুষ, সারা দেশেই। এবং উপদেষ্টার নিয়োগের ক্ষেত্রেও ডক্টর ইউনূস তার ভাই, ভাতিজা, বন্ধু, বান্ধবী, গার্লফ্রেন্ড তাদেরকে নিয়ে দিছে। এই যে নূরজাহান বেগম, সবাই বলা বলি করতেছে যে হলো ডক্টর ইউনূস হলো শাহজাহান আর নূরজাহান হলো নূরজাহান আর কি, শাহজাহান এবং নূরজাহান ঐতিহাসিক বিষয়ে। এবং নূরজাহানের বাসায় যখন যাচ্ছে হামের টিকা বিষয়ে জিজ্ঞাসা করতে, তখন সে দুর্ব্যবহার করছে সাংবাদিকের সঙ্গে। ঠিক আছে, আমি তো মনে করি শেখ হাসিনার বিচার তো হবেই, সে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। আমরা একটা কথা শুনি না যে আপনার হলো যে নুন বাটে তার হাতেও নুন লাগে, মানে হলুদ বাটে তার হাতে। তো রাজনীতিবিদরা তারা হলো রাষ্ট্রের উন্নয়ন বর্ধ সহ বিভিন্ন বর্ধ বন্টন করে তার নিজ এলাকায় নেবে, স্বাভাবিক, ঠিক আছে। কিন্তু নূরজাহান বেগমরা কিন্তু এই ধরনের অপরাধী, যতটুকু অপরাধী, তার চেয়ে বড় অপরাধী হলো শিশু হত্যার সঙ্গে। শিশু হত্যার জন্য নূরজাহান বেগমকে কতবার ফাঁসি দেওয়া উচিত বলেন? ডক্টর ইউনূসকে কতবার ফাঁসি দেওয়া উচিত এই শিশু হত্যার জন্য? শিশুর সংখ্যা কত? আমরা শুনছিলাম 400, এখন মনে হয় 500-র উপরে, 500-র উপরে গেছে, 500-র উপরে গেছে। আজকে বলতেছে না বিএনপি খুব কমফোর্ট মুডে আছে যে শিশু হত্যা, ও আচ্ছা এটা তো ডক্টর ইউনূসের গাফিলতি, সো তাদের গায়ে লাগতেছে না, তাদের দোষ না। কিন্তু যখন একটা রাজনৈতিক দলের ফ্রেমিংটা হয় 1 যুগে বা 2 যুগে বা 3 যুগে, ওই ফ্রেমিংয়ের সময় বলবে যে 2026 সালে এতগুলো শিশু হামে মারা গেছে এবং তারেক রহমান বসে বসে দেখেছে। ঠিক আছে, এই ফ্রেমিংটাই হবে। এবং এই ফ্রেমিংটা কে করবে? এই নাসিরুদ্দিন পাটোয়ারি যখন চুল পাকবে, এই আসিফ মাহমুদ যখন চুল পাকবে, তখন মাথাটা ঝুঁকায় বলবে তোমার সময়ে 500 শিশু মারা গেছিল। বলবে না এইভাবে বলবে। তাহলে তারেক রহমান তার মেয়ের জন্য একটা বিভৎস অধ্যায় রেখে গেলেন। তার মেয়ে যখন প্রধানমন্ত্রী হবে, তার মেয়ে যখন প্রাইম মিনিস্টার হবে, তখন তার মেয়েকে এভাবে মাথা ঝোঁকায় এই এই পাটোয়ারি, এই হাসনাতরা বলবে তোমার বাবার সময় এতজন শিশু মারা গেছে। কিন্তু এটা বলার সুযোগ আছে কিনা? কারণ দলিল তো আছে। কেন সুযোগ নাই? এটা আসলে সূত্রপাত কোথা থেকে হয়েছিল? এটা দলিল, সূত্রপাত তো পরে। প্রথম কথা হলো আপনার সময় দুর্ঘটনা ঘটতেছে, আপনি 1 নাম্বার আপনার রেসপন্সিবিলিটি, আপনি এটা ম্যানেজ করবেন। আর দ্বিতীয় রেসপন্সিবিলিটি, এটার জন্য যে দায়ী তাকে খুঁজে বের করবেন। আপনি ম্যানেজ শেষ হলে আপনি হলো দায়ী ব্যক্তিদের ধরবেন, এটা তো কোনো কথা না। এটা কোনো তো বয়ান হতে পারে না। আমাদের সরকারের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে আগে আমরা সংকট মোকাবেলা করি, তারপরে দোষীদের বিরুদ্ধে তদন্ত হবে। ঠিক একইভাবে আপনি আবার বয়ান দিচ্ছেন, কি বয়ান? যে হত্যা করার ইন্টেনশন থেকে টিকায় গাফিলতি করেনি অন্তর্বর্তীকালীন সরকার। দেখেন, নিজেরা যদি বলে দেয় তাহলে বিচার কই থেকে হবে? এটা যদি সরকারের পক্ষ থেকে বলা হয় হত্যা করার প্রবণতা ছিল না, হ্যাঁ, যেটাকে মিন্স রিয়া না কি বলে স্যার আইনের ভাষায়, যে হ্যাঁ সেটা এই প্রবণতা ছিল না, আপনি আগেই তদন্তের আগে তাহলে বলে দিলেন যে এটাতে মিন্স রিয়া ছিল না, কিভাবে বুঝবেন? ইউনিসেফ তো বলতেছে তাকে বারবার নোটিশ করা হয়েছে, 5 বার বলতেছে, কোথাও বলতেছে 6 বার, আবার হলো এগুলো তো অফিসিয়াল 5-6 বার বলছে, কিন্তু আনঅফিসিয়াল, হ্যাঁ ন্যাশনাল চ্যানেলে বসে, হ্যাঁ, কিন্তু আনঅফিসিয়ালি তো তাদের সবসময় তৎপরতা ছিল। এবং ইউনিসেফ এটা কেন করে আমি বলি, রোগটা আসলে এক জায়গায় শুরু হলেও এক জায়গায় থাকে না, এটা ন্যাশন ওয়াইড হয় এক সময়, তারপরে পার্শ্ববর্তী দেশে যায়। এই জন্য ইউনিসেফের কনসার্ন থাকে কোনো একটা দেশে এই ধরনের দুর্ঘটনা ঘটলে তারা এটাকে টাইট দিয়ে রাখে। আমাদের এটাই একটা মানে এটা কতটুকু নিয়ন্ত্রণে রাখতে হবে আমি বলি যে মানে হার্ম হবে, অসতর্কতা থেকে হবে, কিন্তু এটাকে মোকাবেলা করা যায় কখন? যখন আপনার হলো 95% বা 90% শিশুকে টিকার আওতায় নিয়ে আসবেন, তখন বাকিগুলোকে আপনি কন্ট্রোলে নিয়ে আসতে পারবেন। কিন্তু যখন এটা 50%-এর নিচে নামায় নিয়ে আসবেন বা 60% নিয়ে আসবেন, তখন এই হামটা শুধু শিশুদের মধ্যে থাকবে না, এটা বড়দের মধ্যে থাকবে। এবং যেই বয়সে হাম হওয়ার কথা না, সদ্য জন্ম নেওয়া শিশু, মায়ের দুধের কারণে। এবং সবচেয়ে খারাপ লাগছে যেটা, যে নিজেরা কিছু করতে পারে না, দোষ দিচ্ছে এখন মেয়েদের, কি মায়ের দুধ ঠিক মতো খাওয়ানো হচ্ছে না, এই জন্য হাম হচ্ছে। দেখেন, এটা কিন্তু মানে নারীদেরকে কিভাবে ব্লেমিং করা হচ্ছে, এই জিনিসটা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে প্রথম করা হয়েছে। ওরা এতটুকু নারী বিদ্বেষী যে এখানে সমাজ আমরা পারতেছি না এটা ম্যানেজ করতে, দিয়ে দিলাম মায়ের দোষ এটা,
ঠিক আছে, মা দুধ খাওয়াচ্ছে না। আরে ভাই, বাংলাদেশের মেজরিটি মায় দুধ খাওয়ায়, আন্তর্জাতিক পরিমণ্ডলে অনেক দেশে দুধ খাওয়ায় না, কৃত্রিম দুধ খাওয়ায়, কিন্তু আমাদের দেশে প্রত্যেকটা নারী তার সন্তানকে মায়ের দুধ খাওয়ায়। সেটা কোটিপতি মানে কোটিপতির স্ত্রীও দুধ খাওয়ায় এবং তার ইয়েও দুধ মানে তার আমার সন্তান যখন জন্ম হয় তখন ডাক্তার বলছে 4 দিন মানে বুকে দুধ আসছিল না, তো বলতেছে না, সন্তান এবং মায়ের ইন্টারেকশনেই বুকে দুধ আসবে, আপনি আরও ওয়েট করেন এবং শেষ পর্যন্ত সাকসেসফুলি বুকের দুধ পেয়েছে সে। ঠিক আছে, তো আমাদের ডাক্তাররাও সচেতন, মায়ের দুধ খাওয়াতে হবে। এই যে মাদেরকে ব্লেমিং করা হলো, এইটা আমি বলবো যে নপুংসুতা, নিজে পারছে না নারীদের উপর দোষ দিয়ে দাও। জি, আমি ঠিক আছে, ফিরবো আপনার কাছে। এইটা কিন্তু এইচআইভি রোগের ক্ষেত্রেও এরকম দেখা গেছে। আমাদের সমাজে এইচআইভি আক্রান্ত হলেই নারীদেরকে ব্লেমিং করা হয় যে এই মহিলার জন্য এরকম, এবং তাকে মার পিট, বাড়ি থেকে বের করে দেওয়া, সমাজ থেকে বের করে দেওয়া। অথচ নারীরা যতটুকু বহির্গামী, তার চেয়ে পুরুষরা বেশি বহির্গামী।